নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নেপালের নির্বাচন কমিশন। ভোট দিতে পারবেন অভিবাসী নেপালিরাও। এদিকে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 40 জন নিহত হয়েছেন। জানাবো যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোকে ট্রাম্পের হুমকি দেওয়ার খবরও। বিশ্বের নানা প্রান্তে এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরওয়ার। নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নেপালের নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরজাল কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু দেশ থেকে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, এই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আইনগত বাধা দূর করতে প্রস্তুত। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার জানান, সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে ভোটাধিকার নিশ্চিত করতে কোনো বাধা নেই, তবে এর জন্য আইনি বাধা এবং সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সম্মতিও দরকার। আফগানিস্তানে আবারও নারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। দেশটিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে মানবাধিকার, যৌন হয়রানি ও নারী বিষয়ক একাধিক বিষয়ও পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মোট 680টি বইয়ের মধ্যে 140টি নারী লেখকের রচিত, যেগুলোকে তালেবান কর্তৃপক্ষ শরিয়া ও সরকারের নীতির পরিপন্থী বলে চিহ্নিত করেছে। এর মধ্যে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরির মতো পাঠ্যপুস্তকও রয়েছে। এসব বিষয় শরিয়ার মূলনীতি ও সরকারের নীতির সাথে সাংঘর্ষিক বলে জানিয়েছে এক তালেবান কর্মকর্তা। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন, উইমেন্স সোশিওলজির মতো মোট 18টি বিষয়ও নিষিদ্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। মালয়েশিয়ায় হালাল পণ্যের মেলায় টানা তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ সহ 8টি প্রতিষ্ঠান এবারের মেলায় প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের। বাংলাদেশ ছাড়াও বিশ্বের 39টি দেশের 1019টি প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন পণ্যের স্টল নিয়ে যোগ দিয়েছে কুয়ালালামপুরের এই আন্তর্জাতিক হালাল শোকেজে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বিশ্বজুড়ে হালাল পণ্যের চাহিদা দিনে দিনে বাড়ছে, যার প্রসার মুসলিম দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে অন্যান্য দেশেও। বাজার বাড়ার সঙ্গে সঙ্গে হালাল পণ্যের প্রদর্শনী নিয়ে প্রতি বছর নানা আয়োজন করে থাকে তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ার মতো দেশগুলো। প্রতি বছরের মতো এবারও কুয়ালালামপুরের মাইটেকে 2380টি স্টলে হালাল পণ্যের পসরা সাজিয়ে বসেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। নিজেদের পণ্যের ব্র্যান্ডিং করতে এ নিয়ে তৃতীয়বারের মতো হালাল শোকেজে যুক্ত হয়েছে বাংলাদেশ। দেশীয় পণ্য নিয়ে 8টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ মেলায়, যেখানে পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্প, খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ, প্রসাধন সামগ্রী, সিরামিক এবং তৈরি পোশাক স্থান পেয়েছে। এ বাজারে প্রবেশের মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় বলে জানালেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকার। আমরা মালয়েশিয়ান মার্কেটে বাংলাদেশি প্রোডাক্টকে প্রমোট করতে আসছি। একই সাথে এর একটা ফার রিচিং এফেক্ট হলো যে আমরা আসলে মালয়েশিয়াকে কানেক্ট করে, মালয়েশিয়ার প্ল্যাটফর্মকে কানেক্ট করে আমরা আসিয়ানের সাথেও যুক্ত হতে চাই। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুরের মিশন কাজ করছে বলে জানান কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এই ব্যবসা, বাণিজ্য, ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাদের দূতাবাস গত বছর, শুধু 2024 সালের কথা বলবো, শুধু 2024 সালের 10টা ফেয়ারে অংশগ্রহণ করেছে। এ ধরনের মেলার মাধ্যমে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি হচ্ছে বলে মনে করেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ফার্স্ট টাইমের মতো অ্যাটেন্ড করছি। এখানে আমরা বাংলাদেশের জিআই প্রোডাক্ট মসলিন এন্ড জামদানি নিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা জেনুইন লেদার নিয়ে আসছি বাংলাদেশ থেকে, অরিজিনাল লেদার। আমাদের লেদারের মান খুবই ভালো। আমরা রিমা কালেন গ্রুপের পক্ষ থেকে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে হালাল প্রোডাক্ট, আমাদের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট, আমাদের কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, সব ধরনের প্রোডাক্টই আমরা এখানে শোকেস করছি। 17 সেপ্টেম্বর শুরু হয়ে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হালাল পণ্যের এ প্রদর্শনী। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হলো তা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
এই চুক্তি তাদের নিরাপত্তা বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, যৌথ প্রতিরোধ গড়ে তুলবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে। ইতিহাসে এটিকে একটি মাইল ফলক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। শারমিন স্বপ্নার রিপোর্ট। রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী উভয় দেশের উপর যে কোনো হামলা উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। অনেকেই মনে করছেন এই চুক্তি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এখন প্রশ্ন হলো, এই চুক্তি দুদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এই চুক্তি এমন এক সময়ে হলো যখন আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা চরমে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাও বেড়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা বাড়াবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করবে। 1951 সালে দুই দেশ একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিল। এতদিন সেই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কৌশলগত, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা চলেছে। আর এখন এই চুক্তিটি পাকিস্তানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ, সামরিক সরঞ্জাম তৈরি এবং সৌদি আরবে পাকিস্তানি সেনার উপস্থিতি বাড়ানোর পথ খুলে দেবে। অন্যদিকে চুক্তিটির ফলে ভারত পাকিস্তানের ভবিষ্যতের গতি প্রকৃতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তানের আপেক্ষিক অবস্থানকে শক্তিশালী করেছে বলে জানান তারা। এই চুক্তির ফলে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা দুই ক্ষেত্রেই নতুন সুযোগ সৃষ্টি করেছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে পারমাণবিক প্রযুক্তি অর্জনে আগ্রহ প্রকাশ করলেও পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে। এই চুক্তির ফলে পাকিস্তানের কাছ থেকে ইউরেনিয়াম বা পারমাণবিক বোমা দুটোরই সাহায্য নিতে পারবে দেশটি। অন্যদিকে এই চুক্তি দুই দেশকেই একে অপরের আঞ্চলিক উত্তেজনার সঙ্গে জড়িয়ে ফেলার ঝুঁকি বাড়াতে পারে। পাকিস্তান এখন সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। একইভাবে সৌদি আরবও পাকিস্তানের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। শারমিন স্বপ্না, ৭১। গাজার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিহত সেনাদের নামও প্রকাশ করেছে। তারা হলেন মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেন্যান্ট ইরান সেলাম, লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেন্যান্ট রোন আরিরি। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেলিনা এলাকায় বৃহস্পতিবার সকাল 9:30 দিকে এই ঘটনা ঘটে। তখন একটি D9 সাজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটি পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল। এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই 4 সেনা নিহত এবং আরও 3 জন আহত হন। দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলাগুলো হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে এই ঘটনা গত বছরের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে লেবানন। বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে জানায়, হামলা চালানোর আগে ইসরায়েলি সেনারা নাবাতিয়ে প্রদেশের মেইস আল জাবাল, কফর তিবনিত এবং দেবনিন শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA নিশ্চিত করেছে, মেইস আল জাবাল শহরে একটি বিমান হামলা চালানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। চলতি সপ্তাহের শেষে ফিলিস্তিনকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে বলে জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস। দেশের সরকারের উচ্চ পর্যায়ে বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। বুধবার এক প্রতিবেদনে টাইমস জানায়, রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প লন্ডন ত্যাগ করার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। যুক্তরাজ্য অনেকদিন আগেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে। গত জুলাই মাসে প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি আর ব্যাপারটি বিবেচনায় রয়েছে। যুক্তরাজ্যে 2 দিন সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় ট্রাম্প জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন তাকে হতাশ করেছে, তবে শীঘ্রই কিছু ভালো খবর আসবে। এছাড়া যুক্তরাজ্য আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে, তার বিরোধিতাও করেন ট্রাম্প। অন্যদিকে তিনি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে নিতে চান বলেও জানান সাংবাদিকদের। বিস্তারিত শারমিন স্বপ্না রিপোর্টে।
সফরের দ্বিতীয় দিন এক যৌথ সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান পুতিন তাকে হতাশ করেছে, তবে শীঘ্রই ভালো খবর আসবে বলেও জানান ট্রাম্প। তিনি অনেক মানুষকে হত্যা করছেন এবং তিনি তার চেয়ে বেশি মানুষকে হারাচ্ছেন। এটি 4 বছর ধরে ঘটেনি। বেশিরভাগ মানুষ একমত যে এটি হওয়ার কথা ছিল না, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে সম্মান করেননি। এদিকে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়েও বিরোধিতা করেন ট্রাম্প। বিশ্বের অন্যান্য যুদ্ধের মতো হামাস ইসরায়েল যুদ্ধ বেশ জটিল বলে মন্তব্য করেন তিনি। গাজা, ইসরায়েল এবং সেখানে যা হচ্ছে তা নিয়ে আমরা কঠোর কাজ করছি। এটি জটিল একটি বিষয়, এর সমাধান হবে, কিন্তু যুদ্ধ ভিন্ন বিষয়। আপনি যা ভাবেন যুদ্ধে তার ঠিক উল্টো হয়। অন্যদিকে সম্মেলনে ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে নিতে চান বলেও জানান। তিনি বলেন, বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার 2 দশক ধরে দেশটিতে দখলদারিত্বের মূল চালিকা শক্তি ছিল। আমরা এটি ফেরত পাওয়ার চেষ্টা করছি, কারণ তাদের আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন। আমরা সেই ঘাঁটি ফিরে চাই। এছাড়া সদস্যদের জন্য প্রতিরক্ষা ব্যয়ের মানদণ্ড 2% থেকে 5% উন্নীত করার জন্য তিনি ন্যাটো জোটের প্রশংসা করেন। এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে 2 দেশ কিভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প 2 দেশের ঘনিষ্ঠতার বর্ণনা দিয়ে স্টারমারের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করার সফলতার জন্য স্টারমারকে দক্ষ একজন আলোচক বলেও প্রশংসা করেন। এ সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চিরদিনই একসঙ্গে ছিল। এই 2 দেশ চিরকালের বন্ধু এবং সবসময়ই বন্ধু থাকবে। শারমিন স্বপ্না, 71। এবিসি উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায় তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। ডিজনির মালিকানাধীন এবিসি গত বুধবার রাতে ঘোষণা দেয়, কিমেলের অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টার। যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্যান্ডস্টেন্ড বিমানবন্দরে যাওয়ার পথে এটি জরুরি অবতরণ করে। এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে সামান্য হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়। অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্যান্ডস্টেন্ড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করে। আসন্ন বাজেটে কাটছাঁটের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা ধর্মঘটে যোগ দেন। এছাড়া বেশ কয়েকটি স্কুল অবরোধ করে বিক্ষোভ করেছে কিশোররাও। বিক্ষোভকারীরা বলছেন, আগের সরকারের প্রস্তাবিত কৃচ্ছ্রতা নীতির বাজেট বাতিল করতে হবে। জনসেবায় বেশি ব্যয়, ধনীদের উপর কর বাড়ানো এবং অবসর ভাতার বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও তুলেছেন তারা। এদিকে বিক্ষোভের সময় 90 জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।